কুকুরছানাটা বোধ করে ভাগ্যের ডাকেই সেদিন রাস্তায় নেমেছিল। সুবীর সন্ধ্যার সময় স্ত্রীকে নিয়ে মোটরে বেড়াতে বেরিয়েছিল। মাথা খোলা জাগুয়ার গাড়িটা আস্তে চলতে জানে না। সামনে সাদার্ন অ্যাভিনিউ এর খোলা রাস্তা পেয়ে উল্কার বেগে ছুটছিল। কুকুরছানা সময় বুঝে ফুটপাত হতে রাস্তায় অবতরণ করল। তারপর মন্থর পদে রাস্তা পার হয়ে চলল। তার আকৃতি অতি ক্ষুদ্র, গায়ের রং নোংরা হলুদ বর্ণ। সুবীর প্রথমে তাহাকে দেখতে পায়নি। যখন দেখতে পেল তখন কুকুরছানা ও মৃত্যুর মাঝখানে 20 গজের ব্যবধান। সুবীর সবেগে ব্রেক বসল। স্বামীর পাশে বসে অরুণা এই বেগ সংহতির জন্য প্রস্তুত ছিল না। তার কপাল ড্যাশবোর্ডের গায়ে সজোরে ঢুকে গেল। কপাল কাটল না বটে, কিন্তু অরুণা একটি ক্ষীণ কাকুতি উচ্চারণ করে সুবীরের গায়ে হেলে পড়ল। কুকুরছানা চাপা পড়েনি, অক্ষত ছিল। সে গুটি গুটি পায়ে ফিরে গিয়ে আবার ফুটপাতে উঠল। সুবীর দেখল অরুণা মূর্ছা গেছে। সে ভয়ার্ত কণ্ঠে ডাকল, অরুণা, এই অরুণা, অরুণা। অরুণার সাড়া নেই। সুবীরের বুকের মধ্যে একবার ধক করে উঠল। তারপর সে মোটর ঘুরিয়ে তীর বেগে চলল। মাইল খানেক দূরে একটা নার্সিং হোম আছে। সেখানকার ডাক্তার তার পরিচিত। বহ্নি পতঙ্গ চ্যানেলে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলা সাহিত্যের মহারথী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি জনপ্রিয় গল্প প্রত্নকেতকী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1897 সালে। তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন প্রখ্যাত লেখক। তিনি মানব জীবনের গভীর অনুভূতি ও সামাজিক বাস্তবতা তাঁর গল্প, উপন্যাস ও নাটকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাঁর সৃষ্টি গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী, যা বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয়। 1976 সালে তিনি পরলোক যাত্রা করেন। তাঁর সাহিত্য আজও পাঠক হৃদয়ে জীবন্ত। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ লেখনী এবং গভীর ভাবনায় রচিত এই গল্পে ইতিহাস, রহস্য এবং মানব জীবনের নানা দিক মিশ্রিত রয়েছে। আসুন গল্পের মাধ্যমে আমরা তার সাহিত্যের জাদুতে ডুব দিই। গল্পের সূত্রধর আমি শুভম মিত্র, গল্প পাঠে চিরাশ্রী ঘোষ। সুবীর ও অরুণা নবদম্পতি। একটি দুর্ঘটনায় অরুণা মাথায় আঘাত পায়। এরপর থেকেই অরুণা কেয়া ফুলের গন্ধ পেতে থাকে। ডাক্তার হাওয়া বদলের পরামর্শ দিলে সুবীর অরুণাকে নিয়ে রাজস্থানে আসে। সেখানে সে গিয়ে ওঠে তার এক পরিচিতের বাড়ি। পরিচিতের নাম বিরাজমোহন। বিরাজমোহন সেই অঞ্চলে প্রত্নতত্ত্বের কাজ করেন এবং রয়েছেন সেখানকারই এক ভগ্ন প্রাসাদে। সুবীর এবং অরুণা সেখানেই থাকতে শুরু করে। অরুণার মধ্যে হঠাৎ অদ্ভুত এক পরিবর্তন লক্ষ্য করা যায়। ওরা এক সন্ধ্যায় শুনতে থাকে এই প্রাসাদকে ঘিরে থাকা অতি প্রাচীন কিছু কাহিনী। তারপর শুরু হচ্ছে প্রত্নকেতকী। সুবীর অবস্থাপন্ন বনেদি ঘরের ছেলে। শান্ত, শিক্ষিত, স্বাস্থ্যবান যুবক। তার চরিত্রে একটি অচপল দৃঢ়তা আছে। মাত্র 6 মাস হলো অরুণার সাথে তার বিয়ে হয়েছে। অরুণা উচ্ছল রূপবতী, আধুনিক আদর্শে কৃষাঙ্গী তন্নি নয়, কিন্তু কালিদাস ও জয়দেবের চোখে বোধ করে ভালো লাগত। তাকে দেখলে গীত গোবিন্দ ও মেঘদূতের কথা মনে পড়ে যায়। 6 মাসের বিবাহিত জীবনে তারা মনের দিক থেকে খানিকটা কাছাকাছি এসেছে বটে, কিন্তু একেবারে মিশে গিয়ে একাকার হয়ে যায়নি। সুবীর নিজের মন প্রাণ অরুণার কোলে ঢলে দিয়েছে।
কিন্তু অরুণার মনের আড়াল এখনো পুরোপুরি খচে যায়নি। বিবাহ এমন একটি অনুষ্ঠান যার ফলে দুটি যুবক যুবতী অকস্মাৎ পরস্পরের অতি ঘনিষ্ঠ সান্নিধ্যে নিক্ষিপ্ত হয়, কিন্তু দৈহিক ঘনিষ্ঠতা ঘটলেই যে মনের ঘনিষ্ঠতা ঘটবে এমন কোথাও লেখা নেই। কারো কারো মনের কবাট আস্তে আস্তে খোলে, খুলতে দেরি হয়। নার্সিংহোমের ডাক্তার অরুণাকে পরীক্ষা করে বললেন, না, ভয়ের কিছুই নেই, সামান্য কনকাশন হয়েছে, 8 ঘন্টার মধ্যেই জ্ঞান হবে। অরুণার যখন জ্ঞান ফিরল, সুবীর তখন তার বিছানার পাশে বসে এক দৃষ্টে তার মুখের দিকে চেয়ে আছে। অরুণার চোখে কিন্তু মোহাচ্ছন্ন দৃষ্টি। সে কিছুক্ষণ শূন্যে চেয়ে থেকে অস্ফুট স্বরে বলল, কেয়ার গন্ধ, কেয়ার। সুবীর বাবু, অরুণার সম্পূর্ণ সুস্থ হতে 3-4 দিন মতো সময় লাগবে। অরুণা নার্সিংহোমেই রইল। 3 দিন পরে সুবীর অরুণাকে বাড়ি নিয়ে আসে। অরুণা এখন সেরে উঠেছে, সেই আচ্ছন্ন ভাব আর নেই। তবু তার মুখের হাসি, চোখের চাহনি দেখে মনে হয় যেন অন্তরের কোন সুদূর লোকে প্রবেশ করেছে। বাহিরের লোকের সাথে তার সম্পর্ক কমে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে যে সান্নিধ্য নিবিড় হয়ে উঠবার উপক্রম করেছিল তা আবার শিথিল হয়ে গেছে। কয়েকদিন লক্ষ্য করে সুবীর নার্সিংহোমের ডাক্তারের সঙ্গে দেখা করল। ডাক্তার শুনে বললেন, আরে ও কিছু নয়, 2-4 দিনে ঠিক হয়ে যাবে। এক কাজ করুন না, ওকে নিয়ে কোথাও ঘুরে আসুন, এনজে গেলে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কোথায় যাব? শীত এসে পড়ল, এখন তো পাহাড়ে যাওয়া চলে না। আর নাই বা গেলেন পাহাড়ে? ভারতবর্ষ কি শুধু হিমালয়ের সাগরেই আছে? পশ্চিম বলে তো ভূগোলে একটা শব্দ হয়। অত বড় থর মরুভূমি পড়ে রয়েছে কি করতে? এখানেই যান। রাজস্থানের মরুভূমি? সুবীরের মনে পড়ে গেল তার এক দূর সম্পর্কের ভগিনীপতি মস্ত বড় প্রত্নতাত্ত্বিক। তিনি বর্তমানে রাজস্থানের পশ্চিম প্রান্তে খনন কার্য চালাচ্ছেন। ভালোই হলো, সুবীর অরুণাকে নিয়ে রাজস্থানের মরুভূমিতেই যাবে। নূতন দেশ, নূতন পরিবেশ, অরুণা অচিরাত সেরে উঠবে। সে বাড়ি ফিরে অরুণার কাছে প্রস্তাব করল। অরুণা বিশেষ ঔৎসুক্য দেখালো না, আবার অমত করল না, রাজি হয়ে গেল। তারপর দিন 10 মধ্যে রাজস্থানে ভগিনীপতিকে চিঠি লিখে সব রকম ব্যবস্থা করে সুবীর অরুণাকে নিয়ে রওনা দেয় রাজস্থানের পথে। কলকাতা থেকে রাজস্থানের অপরাস্ত সামান্য পথ নয়। দিল্লিতে ট্রেন বদল করে যেতে 3 দিন লাগে। মেল ট্রেনের একটি কূপে কামরায় দীর্ঘ পথ অতিক্রম করতে করতে অরুণার মন উৎফুল্ল হয়ে উঠতে লাগলো। চোখে মুখে উৎসুক আগ্রহ দেখা দিল। সে এ জানলা থেকে ও জানলায় ছুটোছুটি করে সুবীরকে নানা বিচিত্র প্রশ্ন করে ব্যতিব্যস্ত করে তুলল। আচ্ছা, ট্রেন বালির ওপর দিয়ে যাবে? যেতেও তো পারে। রাতের বেলা বালির ওপর দিয়ে কিভাবে যাবে? এখানে এক স্টেশন থেকে পরের স্টেশনের দূরত্ব বেশি কেন? ওই দেখো সুবীর, আচ্ছা ওটা পাহাড় নাকি কেল্লা? অরুণার এই পরিবর্তনে সুবীর খুব খুশি হল। অরুণাকে নিজের কাছে টেনে নিয়ে প্রেম ভরা সুরে জিজ্ঞাসা করল, ভালো লাগছে অরুণা? খুব ভালো লাগছে। আমার কি মনে হচ্ছে জানো? কি?
মনে হচ্ছে অনেক দিন বিদেশে থাকার পর নিজের দেশে ফিরে যাচ্ছি। তাই বাহ। তারপর একদিন বেলা 3য় প্রহরে তারা রাজস্থানের একটি ছোট স্টেশনে অবতরণ করল। প্ল্যাটফর্মে পা দিতেই স্টেশনের বাইরের শুষ্ক প্রান্তর হতে বালি মাখা আতপ্ত বাতাসের একটা তরঙ্গ তাদের ওপর দিয়ে বহে গেল। অরুণা চকিত চোখে চারিদিকে চেয়ে নিয়ে বললে, গন্ধ পাচ্ছ সুবীর? অরুণা আগেও একবার অর্ধচেতন অবস্থায় কেয়া ফুলের উল্লেখ করেছিল। সুবীরের মনে পড়ল। সে দীর্ঘ একটা ঘ্রাণ টেনে নিয়ে বলে, কেয়া ফুলের গন্ধ? কই না, আমি তো ইঞ্জিনের পোড়া কয়লার গন্ধ পাচ্ছি। आ गए हमार साले साहब बहू रानी के लिए। এই সময় কোট প্যান্ট সোলা হ্যাট পরা প্রত্নবিদ বিরাজমোহন বাবু এসে উপস্থিত হলেন তাদের সামনে। রৌদ্র তাম্র শীর্ণাঙ্গ মধ্যবয়স্ক ব্যক্তি। বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত মিশিয়ে কথা বলেন। সুবীর তাকে প্রণাম করল। দেখা দেখি অরুণাও প্রণাম করল। বিরাজমোহন বাবু ইতিপূর্বে অরুণাকে দেখেননি। সপ্রশংস হেসে নিয়ে বললেন, তোমার পছন্দ লাজবাব সালে সাহেব, বানতেই হচ্ছে। ইসো জিপ এনেছি, স্টেশন से 15 माइल जीते होबे। और बहू रानी का नाम क्या আছে? অরুণা। তবা, দেখো বহু রানী, অনেক দিন দেশের বাইরে, ते বাংলাতে একটু প্রবলেম আছে, मुझे माफ कर देना। জিপে মালপত্র তুলে 3 জন গাড়িতে উঠল। বিরাজবাবু গাড়ি চালালেন। স্টেশন থেকে আধ মাইল যাবার পর আর লোকালয় দেখা যায় না। চারিদিকে শুধু ধু ধু বালি, 2-4টা কঙ্কালসার গাছ ও ঝোপঝাড়, দূরে দূরে ছোট ছোট পাহাড়ের ঢিবি, তাদের মধ্যে দেয়া অস্পষ্ট পাথুরে পথের চিহ্ন চলেছে। জিপ চালাতে চালাতে বিরাজবাবু বলতে লাগলেন, বহুরানী, এ দেশটা এখন প্রায় রেগিস্তান হয়েছে, लेकिन 2000 বছর আগে ইমন ছিল না, হরিয়ালি দেশ ছিল। তখন এখানে একটি রাজ্য ছিল, মরুভূমি রূপান্তে ছোটা সা এক রাজ্য। তারপর প্রকৃতি এবং মানুষ একসঙ্গে এই রাজ্যের পিছনে লাগলো। ইতিহাসে যাদের প্রথাইন বলা হয়েছে, সে পরজ জাতি এ দেশ আক্রমণ করে অধিকার করল, কিন্তু বেশি দিন রাজ্য ভোগ করতে পারল না। 200 সালের মধ্যে মরুভূমি এসে রাজ্যটিকে গ্রাস করল। এখন এই দেশে মানুষের বসতি নাই বললেই চলে। পুরাতন ঘরবাড়িও সব বালির তুলায় দবা আছে। কেবল প্রস্তর নির্মিত রাজপ্রাসাদটি এখনো মরুভূমির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বালুর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমরা যাচ্ছি কোথায়? এই রাজপ্রাসাদই এখন আমাদের কাঁধের উপর, মানে হেডকোয়ার্টার্স, সেখানেই নিয়ে যাচ্ছি। সেখানেই খোঁড়াখুড়ি করছেন নাকি? আরে সালে সাহেব, না না, ও প্রাসাদ তো মাত্র 1500 কি 2000 বছরের পুরানা। আমাদের দৃষ্টি আরও গভীরে। রাজপ্রাসাদ থেকে মাইল 3 দূরে এক জায়গায় সিন্ধু সভ্যতার কিছু নিদর্শন পাওয়া গেছে। অন্তত 4000 সাল আগে ওখানে ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। এখন বালি চাপা পড়েছে, আমরা তাই খুঁড়ে বার করছি। বিরাজবাবু শুধু প্রত্নপণ্ডিত নন, প্রত্ন পাগলও বটে। তিনি উৎসাহ ভরে খনন কার্য বিষয়ে আরও অনেক তথ্য বলে চললেন।
সুবীরের পুরাতত্ত্বের প্রতি বিশেষ অনুরাগ ছিল না, সে শুধু নীরবে শুনে গেল। আধ ঘন্টা চলবার পর সম্মুখে মাইল দুয়েক দূরে একটা উঁচু পাথরের ঢিবি দৃশ্যমান হলো। যেন বালু পড়ে একটা ত্রিকোণ পাথরের চাঙড় মাথা তুলেছে। বিরাজবাবু বলিলেন, ওই দেখো সালে সাহেব, রাজপ্রাসাদ, যেখানে তোমরা থাকবে। অরুণা উৎসুক ভরা চোখে সেই দিকে চেয়ে রইল। সুবীর বলল, আপনিও তো ওখানেই থাকেন। ওখানে আমার অফিস আছে, লেকিন আমি বেশিরভাগ তাঁবুতেই থাকি। যেখানে এক্সকাভেশন হচ্ছে সেখানে হরদম না থাকলে অসুবিধা হয়। আমার সহকারীরা এবং কুলিরাও সরজমিনে থাকে। রাজপ্রাসাদটা তোমাদের দুজনের জন্য রিজার্ভ থাকবে। হানিমুন বলে কথা, হ্যাঁ না সালে সাহেব? সুবীর সামান্য লজ্জা পেয়ে ঈষৎ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞাসা করে, কেবল আমরা দুজন একলা থাকবো? একেবারে একলা না, অফিসের একজন পাহারাদার আছে, সে প্রাসাদেই থাকে। তার বউকেও আনিয়ে রেখেছি। ওরা এখানকার লোক। হানিমুনে এসে বহুরানি রান্না করে খাবে নাকি? দুজনে মিলে তোমাদের খবরদারি করবে, খানা বানাবে, ঘর সাফ করবে। জিপ এসে রাজপ্রাসাদের সামনে থামল। একজোড়া স্ত্রী পুরুষ প্রাসাদের ছায়ায় বালুর ওপর মুখোমুখি বসেছিল। তারা উঠে দৌড়ে এসে সেলাম করিল। পুরুষের মাথায় ধামার মতো প্রকাণ্ড পাগড়ি, পাগড়ির নিচে গোঁপ ও দোপাট্টা দাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না। ত্রিলোকটির নাকে নথ, সীমন্তের রূপার ঘুন্টি। বিরাজবাবু বলেন, এরা এসেছেন, তোমরা এদের দেখভাল করবে। রুক্মিণী, রান্নার ব্যবস্থা করেছ তো? আমি এখন খাদে যাচ্ছি, চিরাগ বাত্তির সময় ফিরব। তোমরা এদের সামান ভিতরে নিয়ে যাও। তারপর সুবীরের দিকে ফিরে বলেন, প্যারে সালে সাহেব, আজ রাত্রিটা আমি এখানেই থাকবো। তোমাদের ঘর প্রস্তুত করে দিয়ে নিশ্চিন্ত হব। আচ্ছা। বিরাজবাবু জিপ চালিয়ে প্রস্থান করলেন। গিরধর সিং ও রুক্মিণী লটবহর নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সুবীর আর অরুণা প্রাসাদের সামনে বালির ওপর পায়চারি করতে করতে চারিদিক দেখতে লাগিল। প্রাসাদের সদর আন্দাজ 50 গজ চওড়া, আগাগোড়া গেরুয়া রঙের পাথর দিয়া তৈরি। নিচের তলা বালুস্তূপের নিচে চাপা পড়েছে বটে, কিন্তু অবশিষ্ট 2 তল মিলে এখনো প্রায় 40 ফুট উঁচু। তৃতীয় তল পিরামিডের ন্যায় কোণাকৃতি। স্থানে স্থানে পাথর খসে গিয়ে প্রাসাদের গায়ে ক্ষত তৈরি করেছে, কিন্তু মোটের ওপর অটুট আছে। সুবীর দেখতে দেখতে বলল, এত পুরনো বাড়ি দেখে কিন্তু মনে হয় না। এই বাড়িতে 1500-2000 বছর আগে রাজা রানী থাকতো। লোক, লস্কর, সৈন্য, সামন্ত গম গম করত। কল্পনা করা যায় না। তুমি কল্পনা করতে পারো? স্বপ্নাতুর চোখে চেয়ে অরুণা বলল, পারি। অট্টালিকার নিম্নতল হতে পাথরের সিঁড়ি বিবর নির্গত অজগরের মতো দ্বিতলের বারান্দায় উঠেছে। তারপর পাক খেয়ে ত্রিতলের দিকে চলে গেছে। ত্রিতলটা চন্দ্রশালা অর্থাৎ চিলে কোঠা। পাশাপাশি 3টি ঘর, বাকি ছাদ উন্মুক্ত। মাঠ ময়দানের ন্যায় প্রশস্ত। ছাদ ঘিরে পাথরের কারুকর্ম খচিত আলিশা। মেঝের ওপর বালুকার পুরু পলি পড়েছে। ঘর 3টি কিন্তু পরিষ্কৃত ও পরিচ্ছন্ন।
ধুলোবালির চিহ্ন পর্যন্ত নেই। মাঝের ঘরে একটি বড় খাট, এক পাশের ঘরে একটি টেবিল ও কয়েকটি চেয়ার দিয়ে বৈঠকের আকারে সাজানো হয়েছে। অন্য পাশের ঘরে স্নানাদির ব্যবস্থা। বিরাজবাবু প্রত্নলোকবাসী হলেও বর্তমানকালের শ্যালক ও শ্যালবধূর সুখ স্বাচ্ছন্দ্যের ভালোই ব্যবস্থা করেছেন। এই ঘরগুলির একটি অসুবিধা, দ্বারের কপাট নেই। পূর্বকালে নিশ্চয় কাঠের কপাট চৌকাঠ সবই ছিল, এখন ঘুণ চর্বিত হয়ে অদৃশ্য হয়েছে। যাই হোক, বিরাজবাবু দ্বারে পর্দা টাঙিয়ে দিয়ে যথাসম্ভব আব্রু রক্ষা করেছেন। সুবীর ও অরুণা ঘরগুলি ঘুরে ফিরে দেখতে লাগল। সুবীরের মুখে চোখে নতুনত্বের ঔৎসুক্য, অরুণার চোখে অবাস্তবের কুহক। সুবীর বলল, কেমন লাগছে? এসব আসবাব এখানে কেন? সেকালের বাড়িতে একালের আসবাব বেমানান ঠেকছে, তাই না? কিন্তু উপায় কি? গজদন্ত পালঙ্ক, অস্নেহ দীপিকা, সুবর্ণ ভৃঙ্গার এসব এখন কোথায় পাওয়া যাবে? গিরধর সিং একটি বড় থালার উপর চায়ের সরঞ্জাম সাজিয়ে উপস্থিত হলো। দুজনেরই খিদের উদ্রেক হয়েছিল। তারা সাগ্রহে খেতে বসল। চায়ের স্বাদ ঠিক স্বাভাবিক চায়ের মতো নয়, তবুও মন্দ লাগলো না। ভাজাভুজিতে ঝাল একটু বেশি, কিন্তু অত্যন্ত মুখরোচক। দুজনে হুঁশহাস করতে করতে সব খেয়ে ফেলল। তারপর ঘরের বাইরে ছাদের ওপর গিয়ে দাঁড়ালো। প্রাসাদের পিছন দিকে বালু প্রান্তরের পরপারে সূর্য অস্ত যাচ্ছে। এক দৃষ্টে অস্তমান সূর্যের পানে চেয়ে থাকে অরুণা। সূর্য অস্ত গেল। নিচে বালুর ওপর ঈষৎ আলোড়ন তুলে শুষ্ক ঠান্ডা বাতাস তাদের মুখে আসতে লাগলো। অরুণা হঠাৎ কেঁপে উঠিল। সুবীর কাছে এসে তার কাঁধ জড়িয়ে ধরে বলল, ঠান্ডা লাগছে, চলো ঘরে যাই। ভারী মজার দেশ রাজস্থান। দিনে গ্রীষ্মকাল, আবার সূর্যাস্ত হতে না হতেই শীতকাল। দুজনে ঘরে ফিরিয়া গেল। সুবীর লক্ষ্য করিল না অরুণার চোখে শঙ্কা ছোঁয়া উত্তেজনা। সে যে হঠাৎ শিহরিয়া উঠিয়াছিল, তাহা কেবল শীতল বায়ুর স্পর্শ নয়, তাহার মনেও যেন কোন অভাবনীয় ভবিতব্যতার স্পর্শ লাগিয়াছে। ঘরে একটি অর্ধগোলাকৃতি গবাক্ষ আছে। বর্তমানে তার উপর পর্দা ঢাকা। দ্বারের কাছে আলো দেখা গেল। রুক্মিণী প্রবেশ করল। তার হাতে একটি রেকাবির ওপর কয়েকটি জ্বলন্ত মোমবাতি। এই দীপান্বিতা রমণীকে দেখে সুবীরের চোখে একটা বিভ্রম জন্ম নিল। রুক্মিণী যেন বর্তমানকালের মেয়েই নয়। তার বেশভূষা, স্বচ্ছন্দ গতিভঙ্গি সবই যেন সুদূর অতীতের স্পর্শবহ। রুক্মিণী সুন্দরী নয়, যুবতীও নয়। তাহার বয়স 30-এর ওপর। তামাটে গড়ন, দেহে কঠিন স্বাস্থ্য, নথ পড়া মুখখানিতে আভিজাত্যের দীপ্তি। প্রকৃতির বিচিত্র বিধানে রাজস্থানের উচ্চ নীচ সকল জাতির মেয়ের দেহে রাজকন্যা সুলভ মর্যাদা রেখে গেছে। রুক্মিণীর হাসিটা মিষ্ট, কণ্ঠস্বরও বিনম্র। একটি মোমবাতি টেবিলের ওপর রেখে সে অরুণার পানে চোখ তুলে ভাঙা ভাঙা হিন্দিতে বলে, বাই সব ঘর মা বাতি দে আসি। এসো। অরুণার বাপের বাড়ি বিহার প্রদেশে। সেও অল্প বিস্তরে হিন্দি বলতে পারে। রুক্মিণী চলে গেল। অন্য ঘর দুটোতে বাতি দিয়ে এসে অরুণার পাশে দাঁড়ায়। বাই এবার তুহার চুল বেঁধে দি।
অরুণা তার থেকে হালকাভাবে মুখ ফিরিয়ে নিজের চুলে একবার আঙুল বুলিয়ে বলে, আজ থাক, আজ শুধু হাত মুখ ধুয়ে নেব। ठीक है भाई, हम तब जाओ, रात का रसोई करते হবে। যাও। রুক্মিণী অরুণার প্রতি একটি সুস্মিত দৃষ্টিপাত করে চলে গেল। এত সব দেখে সুবীর বলে ওঠে, রুক্মিণীর দেখছি তোমাকে ভালো লেগেছে। অরুণা একটু অন্যমনস্কভাবে হাসল। দুজনে মোমবাতির আলোয় নীরবে বসে রইল। অরুণাকে দেখে সুবীরের মনে হলো এই অস্পষ্ট আলোতে অরুণা যেন আরো অবাস্তব হয়ে গেছে। নিচে জিপের শব্দ হলো। বিরাজবাবু ফিরেছেন। অরুণা উঠে পড়ে। সুটকেস থেকে কাপড়, জামা, সাবান, তোয়ালি প্রভৃতি নিয়ে স্নান ঘরের দিকে চলে গেল। বিরাজবাবু ঘরে প্রবেশ করলেন। তার হাতে এক মুঠো ধূপের কাঠি। উচ্চ কণ্ঠে বলেন, কি হে সালে সাহাব, কেমন অট্টালিকা? আসল বধূ কোথায়? বাথরুমে গেছে। চমৎকার অট্টালিকা। আপনি কোথায় শোবেন? ভয় নেই, সুবার ঘরে হাড়ি পাতবো না। আমার ঘর উপরে। স্টেশনে একাটি ধূপকাঠি কিনেছিলাম, জিপেই পুড়েছিল। কথাটা বলেই তিনি কয়েকটা ধূপ জ্বালিয়ে দিয়ে চেয়ারে বসলেন। ইয়ে ঘরগুলোতে ধূপ ধুনো দেওয়ার দরকার আছে, অনেক দিন সুনা পড়ে আছে। ধীরে ধীরে ঘরটি ধূপের গন্ধে ভরিয়া উঠিল। চা খাবেন না? তাঁবু থেকেই খেয়ে এসেছি। এখানে কেবল রাত্রে ভোজন এবং শয়ন, তারপর সূর্যোদয়ের আগেই বিদায়। এখানকার জল হাওয়া খুব ভালো না? মরুভূমির মতো জায়গা আছে, রোগ বীজাণু টিকতে পারে না এখানে, জ্বলে পুড়ে খাক হয়ে যায়। তাছাড়া এমন রাত্রি পৃথিবীর আর কোথাও নাই। তাই নাকি? হ্যাঁ, এই দেশটা রাজস্থানের আন্ডারে হলেও আসলে মালব দেশ। মুসলমানেরা যখন প্রথমবার ভারতে আসে, ওরা লক্ষ্য করেছিল অযোধ্যার সন্ধ্যা, রজওয়াড়ের সকাল আর মল্লবের রাত্রি জগতে অতুলনীয়। মুসলমানি ভাষায় বাত আছে। মালবের রাত্রি। বাক্যটির রোমান্টিক স্বাদ সুবীর মনে মনে গ্রহণ করছে এমন সময় অরুণা শোবার ঘর থেকে বেরিয়ে আসলো। তার হাতে স্নিগ্ধ শিখা মোমবাতি। সুবীরের মাথায় কবিতা গুঞ্জরিয়া উঠিল। হেন কালে হাতে দীপ শিখা, ধীরে ধীরে নামিয়ে এলো মোর মালবিকা। প্রবেশ করে অরুণা থমকে দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিক চেয়ে বলে, কেয়া ফুলের গন্ধ। কেয়া ফুল নয় বহুরানী, আম্বুরি ধূপের গন্ধ। কিয়া ফুল ইতেছে কোথায়? তাছাড়া এটা কিয়া ফুলের সময়ও নয়। দ্বিধামন্থর পদে অরুণা এসে টেবিলের ওপর মোমবাতি রাখে। একটু অপ্রতিভ হাসি হেসে বিরাজবাবুর পাশের চেয়ারে বসল। নানা প্রকার পাণ্ডিত্যপূর্ণ আলাপ আলোচনার সঙ্গে ঠাট্টা তামাশা মিশিয়ে 2 ঘন্টা কেটে যায়। গিরধর ও রুক্মিণী রাতের খাবার নিয়ে আসে। খাবারগুলি টেবিলে রেখে গিরধর আরো কয়েকটা মোমবাতি জ্বালিয়ে দিল। 3 জনে টেবিলের ধারে চেয়ার টেনে নিয়ে খেতে বসল। খাবার শেষে অরুণা শোবার ঘরে চলে যায়। অন্যদিকে বিরাজবাবু আর সুবীর দুজনে ঘনিষ্ঠভাবে বসে গল্প করতে বসে। হঠাৎ ভূতের কথা দুজনের মাঝে উঠলে বিরাজবাবু গলা খাটো করে বলেন, বহুরানীকে কিছু বলো না সালে সাহাব,
কিন্তু গিরিধরের মুখে শুনেছি এ বাড়িতে নাকি আছে। কি আছে? ভূতপ্রেত? আপনি বিশ্বাস করেন? আমি বিজ্ঞানী, যার প্রমাণ পেয়েছি তা বিশ্বাস না করে উপায় কি? বিজ্ঞানী আর অবিজ্ঞানীদের মধ্যে ওইখানেই তফাৎ। বিজ্ঞানী প্রমাণ পেলে বিশ্বাস করে, আর অবিজ্ঞানী প্রমাণ পেলেও বিশ্বাস করে না, উল্টে নানা রকম কুব্যাখ্যা শুরু করে দেয়। আপনি তাহলে প্রমাণ পেয়েছেন? দেখো, ভূতকাল নিয়েই আমার কারবার। ভূতকালে সন্ধানে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ এমন কিছু পেয়েছি যাকে বাস্তব বলা যায় না। সে গল্প আর একদিন বলবো। তবে এ বাড়িতে আমি নিজে কিছু প্রত্যক্ষ করিনি, যা শুনেছি চাকর বাকরের মুখে। ওরা কি বলে? ওরা বলে একটা আত্মা আছে, মাঝে মাঝে গভীর রাত্রে বিনার ঝঙ্কার শোনা যায়, তাজা ফুলের গন্ধে চারিদিক ভরভর। কোন ফুল? কেয়া? বিরাজবাবু কিছুক্ষণ তার পানে চেয়ে থাকেন, বলেন, তা জানি না, আজ তোমার বউ কেয়ার গন্ধ পেয়েছিল, তাই তো? এটা আমার খেয়াল হয়নি। অরুণার এই দুর্ঘটনা হওয়ার পর থেকে সে 3 বার কেয়া ফুলের গন্ধ পেয়েছে। কোথাও কেয়া ফুল নেই, তবু গন্ধ পেয়েছে। এর মানে আপনি বলতে পারেন? বিরাজবাবু কিছুক্ষণ চিন্তা করে নিয়ে বলেন, এখানে আসার আগে যদি গন্ধ পেয়ে থাকে তাহলে অলৌকিক কাণ্ড না হতেও পারে। হয়তো মাথায় চোট লাগার ফলে অল ফ্যাক্টরি নার্ভস বিগড়ে গিয়েছে। স্নায়ু বড় বিচিত্র যন্ত্র। যা হোক, ভাবনার কিছু নেই, আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। সুবীর শোবার ঘরে যাবার আগে একবার বাইরের পর্দা সরিয়ে ছাদের দিকে উঁকি মারল। বাইরে মধুর শীতলতা, চাঁদ আকাশের মাঝখানে উঠে বালি ঢাকা প্রকাণ্ড ছাদ চন্দ্রকিরণে কিংখাবের মতো ঝিকমিক করছে। তন্দ্রা জড়িত স্বপ্ন সমাকুল দৃশ্য, মালবের রাত্রি। সুবীর একটি নিঃশ্বাস ফেলল। অরুণা যদি সুস্থ থাকত তাহলে দুজনে মিলে তারা মালবের এই অপরূপ রাত্রি উপভোগ করতে পারত। সুবীর শোবার ঘরে গেল। বড় ঘরের মাঝখানে বিস্তীর্ণ পালঙ্ক। অরুণা শয্যার এক পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। সুবীর পালঙ্কের পাশে ঝুঁকে মৃদু স্বরে ডাকল, অরুণা। অরুণা জাগিল না। সুবীর সযত্নে অরুণার গায়ের ওপর চাদর টেনে দিয়ে অপলক নজরে তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইল। মাথার কাছে নিঃশেষিত মোমবাতিটা নিবো নিবো হয়ে আসছিল। নির্ভার হইবার আগে দপদপ করে উঠল। সুবীর তখন সন্তর্পণে অরুণার পাশে শুয়ে পড়ল। পরদিন সকাল হইতে তার প্রকৃত প্রবাস জীবন আরম্ভ হইল। নির্জন প্রবাসে জীবনযাত্রার সুবিধা অসুবিধা দুই আছে। পরিচিত মানুষের অভাব কখনো সুবিধা কখনো অসুবিধা বলিয়া মনে হয়। কাজকর্ম নাই, খবরের কাগজ নাই, এরূপ অবস্থা কাহারও পক্ষে সুখকর, কাহারও পক্ষে অসুখকর। কিন্তু যেখানে দুটি স্ত্রী পুরুষের মধ্যে প্রণয়ের বন্ধন আছে, সেখানে প্রবাসের নির্জনতা মধুময় হইয়া ওঠে। সুবীরের মন এই নিবিড় রসানুভূতির জন্য উৎসুক হইয়াছিল, কিন্তু অরুণার দিক হইতে তাহার প্রতিফলন আসিল না। বরং মনে হইল অরুণা সুবীরকে এড়াইয়া চলিতেছে। একসঙ্গে ওঠা বসা করিয়াও দুজন মানুষ মনে মনে পরস্পরকে এড়াইয়া চলিতে পারে। অরুণা স্বভাবত সরল ও সিধা প্রকৃতির মেয়ে।
কিন্তু এখন দেখা গেল অরুণার চোখে গোপনতার কটাক্ষ। সে যেন সুবীরের নিকট হইতে নিজের মানসিক অবস্থা প্রচ্ছন্ন রাখিবার চেষ্টা করিতেছে। তাহার মনের মধ্যে এমন কিছু ঘটিতেছে যাহা সে সুবীরকে জানিতে দিতে চায় না। দ্বিতীয় দিন সন্ধ্যায় সূর্যাস্তের পর সুবীর তিনতলার খোলা ছাদে একাকী পরিক্রমণ করছিল। আলিশার কিনারে ঘুরে বেড়াইতে বেড়াইতে নানা অসংলগ্ন চিন্তার মধ্যে ভূতপ্রেতের চিন্তাও তাহার মনে আসছিল। বিরাজবাবু বৈজ্ঞানিক হলেও অলৌকিক ব্যাপার বিশ্বাস করেন। এ বাড়িটাতে বাজনার শব্দ শোনা যায়, ফুলের গন্ধ পাওয়া যায়, হয়তো কিছু আছে। আনাবাড়ির কত গল্পই তো শোনা যায়, সবই কি মিথ্যা? এই বাড়িটা 2000 বছর ধরে মরুভূমির মাঝখানে পড়ে আছে। হয়তো জীবিত অবস্থায় যারা এখানে বাস করত তাদেরই কেউ বাড়ির মায়া ত্যাগ করে যেতে পারেনি। 2000 বছর ধরে প্রতীক্ষা করছে, কিন্তু কিসের প্রতীক্ষা করছে কে জানে। এই রাজস্থানেই নাকি কোথায় একটা রাজপ্রাসাদ আছে, সেখানে রাত্রিকালে প্রেতাত্মা ম্যায় ভুখা হুঁ বলে কেঁদে বেড়ায়। আজও আকাশে চাঁদ উঠিয়াছে, ঠান্ডা বাতাসে সুবীরের গা শীত শীত করে উঠল। সে ঘরে ফিরে যায়। বসবার ঘরে কেউ নেই, কিন্তু শোবার ঘর থেকে রুক্মিণীর কলকণ্ঠ আসছে। সুবীর ঘরের পর্দা সরিয়ে দেখল সেখানে দুটি মানুষের মজলিস বসে গেছে। মেঝে পাটি পেতে অরুণা ও রুক্মিণী মুখোমুখি বসেছে। তাদের মাঝখানে একটি আগুনের ছোট আংটা। রুক্মিণী খোসা শুদ্ধ চিনে বাদাম আগুনে ঝলসে খোসা ছাড়িয়ে অরুণাকে দিচ্ছে, আর অরুণা পরম সুখে নুন ও লঙ্কার গুঁড়ো মাখিয়ে খাচ্ছে। সুবীরকে দরজার কাছে আসতে দেখেই অরুণাও মুখ তুলে চাহিল। সুবীর তাদের কাছে এসে বসে পড়ে। অরুণা একটু বিব্রত হয়ে বলল, মেলি গল্প কি তোমার ভালো লাগবে? ভালো না লাগে উঠে যাব, অন্তত চিনে বাদাম ভাজা তো ভালো লাগবে। সে কয়েক দানা চিনে বাদাম মুখে দিয়া আবার বলে, আচ্ছা রুক্মিণী, তোমরা এ বাড়িতে ফুলের গন্ধ পেয়েছ? সুবীরের আগমনে রুক্মিণী একটু আড়ষ্ট হয়ে পড়েছিল, এখন আবার স্বচ্ছন্দ হয়ে বলল, जी मालिक পেয়েছি। और गभीर रात में बांसुर आवाज सुना जाए, सितारेर आवाज सुना जाए। কোনো ফুলের গন্ধ পেয়েছে? আতর, গোলাপ, ধূপধুনার গন্ধ নয়? जी ना, ताज़ा फूलेर गंध, जैसे जूही, चंपा, ये सब। কেয়া ফুলের গন্ধ কখনো পেয়েছো? অরুণা সুবীরের প্রতি একবার অবাক হয়ে তাকালো। রুক্মিণী উৎসুক স্বরে বলে, কেয়া? কেওড়া ফুলের গন্ধ? না বাবুজি, কেওড়া ফুলের গন্ধ কেমন হয় हम জানি না। কেওড়া ফুল हम দেখিনি, তবে কেওড়া ফুলের কাহানি জরুর জানি। কেওড়া ফুলের গল্প? हाँ बाबूजी, बहुत दिलचस्प कहानी। हम हमार दादी सार काछ सुना, और हमार दादी सा उसकी दादी सार काछ सुने छिलो। बहुत काल से ये कहानी चले आसछे, यही महल को लेकर ही कहानी। তাই নাকি? কি গল্প বলো তো শুনি। তখন রুক্মিণী চীনা বাদাম পোড়াতে পোড়াতে গল্প আরম্ভ করে। बहुत दिन आगे এখানে एक राज्य ছিল।
रेगिस्तान का राज्य, ছোটো রাজ্য হলেও বড়া সুখের রাজ্য। শত্রুর লড়াই नहीं, खानार अभाव नहीं, मारी महामारी नहीं। प्रजारा अच्छी स्वस्थ और मन में आनंद लेकर वास करे। राजा का नाम विजय केतु। तरुण राजा उस वक़्त दक्षिण देश का एक राजकन्या को बिहा करेছেন। बहुत सुंदरी राजकन्या, যেমন তাহার রূপ তেমনি মধুর স্বভাব। নাম অরুণাবতী। কি নাম বললে? জি, অরুণাবতী। অরুণা ও সুবীর বিস্ফারিত চোখে পরস্পরের দিকে চাইল। আচ্ছা, তারপর বলো। राजा और रानीर मध्य गभीर प्यार। एक दूसरे को एक पल भी ना देखे থাকতে পারেন না। राजा যখন সভায় বসে মন্ত্রীদের সাথ लेकर राज्य कार्य करें, रानी তখন अलिंद থেকে उनकी मेरे देखे जान। राजाओ राज कार्य करते करते हठात उठे गए रानी के देखे आसेन। राजा और रानी जिनो जुड़ा कबूतर। रानीर मन में किंतु एक दुख আছে। আমাকে বিবাহ করে সুখী হওনি অরুণাবতী? কেন? আপনি হঠাৎ এই রকম চিন্তা করছেন কেন? তাহলে সর্বদা উদাস থাকো কেন? আমার পিতার দেশে যেমন ঋতুতে ঋতুতে নতুন ফুল ফোটে, বসন্তে অশোক, নবমল্লিকা, জাতি, জুথি, গ্রীষ্মে চম্পক, বকুল, পিয়াল, বর্ষায় গোকর্ণ, কদম্ব, কেতকী, এই দেশে তেমন ফুল ফোটে না। এই যে মরু অঞ্চল অরুণাবতী। রাজা, অনেকদিন কেতকী ফুলের গন্ধ পাইনি। এই দেশে কি কেয়া ফুল পাওয়া যায় না? না, পশ্চিমে লাট দেশ, সেখানে বন জঙ্গলে কেয়া ফুল ফুটে থাকে। গ্রামের লোকেরা কেয়ার ঝাড় দিয়ে ঘরের বেড়া বাঁধে। লাট দেশ? সে কত দূর? ঘোড়ার পিঠে 2-3 দিনের পথ। রাজা, লাট দেশ থেকে আমাকে কেয়া ফুল আনিয়ে দিন। কেয়া ফুলের জন্য আমার মন বড় ব্যাকুল হয়েছে। এই আর বেশি কথা কি, আমি নিজে গিয়ে তোমার জন্য কেয়া ফুল তুলে নিয়ে আসব। আপনি নিজে যাবেন? কাল সকালেই যাত্রা করব। 3-4 দিনের মধ্যে তোমার কেয়া ফুল নিয়ে ফিরে আসব। বেশ, আপনি যতদিন না ফিরে আসবেন আমি ততদিন রোজ 5 ফোঁটা মধু খাবো, আর কিছু খাবো না। আর কিছু খাবে না কেন? তাহলে আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন। परदिन सुबह राजा घोड़े में चढ़ के पश्चिम यात्रा करलेन। रानी प्रासादेर चूड़ाय उठे যতক্ষণ দেখা যায় চেয়ে রইলেন। एक दिन गेलो, 2 दिन गेलो, रानी सा 5 बिंद मधु पीकर आছেন। तीसरा दिन से रानी सा छत के ऊपर यातायात आरंभ करलेन। स्वस्थ दुर्बल किंतु मन नहीं मानता। छत के किनारे जाकर पश्चिम में चैर थाकेन। चौथे दिनों वही भावे काटलो। रानी सार तबीयत दिन दिन सुखिए जाच्छे। आँख के नीचे काली। छठवा दिन केटे गेलो, राजा का दिखा নাই। কোথায় গেলেন রাজা? কি হলো তার? राजा विजय केतु दूसरे दिन दोपहर को लाट देशे पहुँचেছিলেন। সেখানে জঙ্গল से কয়েকটি কিয়া ফুল তুলেছিলেন।
তারপর একটি কিয়া ফুল বল্লমের ডগায় ডালকে নিয়ে রাজ্যের দিকে ঘোড়া ছুটালেন। ঘোড়া পবন বেগে ঘরকে দিক ছুটেছিল। রাজ্যের সীমানায় ছোট ছোট পাহাড়ের মধ্যে দিয়ে সড়ক, वही संकट पार हुए निज राज्य प्रवेश करते হয়। तीसरे दिन राजा गिरी संकटेर भीतर दिए चलेছেন, इमन समय एक दल लोग आसपासेर पत्थरेर आড়াল থেকে বেরিয়ে এসে রাজাকে ঘিরে ধরলো। সৈন্যরা রাজা বিজয় কেতুর কথা বিশ্বাস করেনি। তারা ঠাট্টা তামাশা করতে করতে তাকে এক শিবিরে ले जाकर बंदी করে রাখলো। রাজা জানতেন উত্তর থেকে দুর্ধর্ষ শক জাতি ভারত আক্রমণ করেছে, কিন্তু তারা যে এত দূর অগ্রসর হয়েছে তা তিনি জানতে পারেননি। পরদিন সেনাপতির সাথ দেখা হলো না। সেনাপতি অন্য কাজে ব্যস্ত ছিলেন। তারপর দিন दोपहर সৈন্যরা রাজাকে সেনাপতির কাছে নিয়ে গেল। সেনাপতির প্রকাণ্ড চেহারা, টকটকে রং, बढ़ा बढ़ा आँखें। তিনি রাজাকে দেখে বললেন, আপনি সত্যি এদেশের রাজা? হ্যাঁ, এই দেখুন আমার অঙ্গুরি, এই দেখুন কবচ। আপনি সত্যই রাজা। আমরা আপনার রাজ্য জয় করতে এসেছিলাম, কিন্তু আপনাকে যখন ধরেছি তখন আর আমাদের যুদ্ধ করতে হবে না। বিনা যুদ্ধে রাজ্য জয় হয়েছে। আমার রাজ্য ক্ষুদ্র, সৈন্যবল সামান্য। এ রাজ্য জয় আপনার গৌরব নেই। তবে কেন এই রাজ্য জয় করতে চান? রাজস্থান বীরভূমি। মাটির গুণে মানুষ বীর হয়, মাটির দোষে কাপুরুষ হয়। তাই আমি রাজস্থান জয় করে নিজের রাজ্য স্থাপন করতে চাই। কিন্তু আমাকে বন্দি করে লাভ কি? আপনি যদি আমার রাজ্য আক্রমণ করেন, রাজ্যের লোক স্বদেশ রক্ষার জন্য যুদ্ধ করবে। না, তারা যখন জানতে পারবে আপনি আমার হাতে বন্দী, তখন আর যুদ্ধ করবে না, আত্মসমর্পণ করবে। সেনাপতি, আমাকে একবার আমার প্রাসাদে ফিরে যেতেই হবে। আপনি আমাকে 2 দিনের জন্য মুক্তি দিন, আমি আবার ফিরে এসে স্বেচ্ছায় ধরা দেব। আপনি যে ফিরে আসবেন তার নিশ্চয়তা কি? আমি ক্ষত্রিয়, আর ক্ষত্রিয় কখনো শপথ ভঙ্গ করে না। কিন্তু প্রাসাদে আপনার এত কি প্রয়োজন? আমার রানী কেবল কয়েক বিন্দু মধু খেয়ে আমার জন্য প্রতীক্ষা করছেন। তাকে দেখা দিয়েই আমি ফিরে আসব। শুনে সেনাপতি প্রীত হলেন और বললেন, ভালো, আমি আপনাকে মুক্তি দেব। কিন্তু আজ তো দিন শেষ হয়ে এলো। আজ যদি যাত্রা করেন, দিন থাকতে প্রাসাদে পৌঁছতে পারবেন না। তার চেয়ে কাল সকালে আপনি যাত্রা করবেন। শর্ত রইল, পত্নীর সঙ্গে দেখা করেই আপনি ফিরে আসবেন। পরদিন সুবহ রাজা চুলের মাথায় কেতকী ফুল গেঁথে নিয়ে ঘোড়াতে যাত্রা করলেন। ওদিকে রানীসার অবস্থা তখন বহুত হি নাজুক। দিনের পর দিন অনাহারে কাটিয়ে স্বাস্থ্য এত দুর্বল হয়েছে যে শয্যা ছোড়কে উঠতে তকলিফ হয়। মনের অবস্থা পাগলের মতো। এমন সময় বেলা 3 প্রহরে দাসীরা ছুটে এসে সন্দেশা দিল রাজা আসছেন। রানী পলঙ্ক সে দৌড় কে নেমে ছাদ মাগিও। দাসীরা মানা করলো, কিন্তু শুনলেন না। ছাদ के किनारे पहुंच के पश्चिम দিকে তাকালেন। চোখে ভালো দেখতে পাচ্ছেন না, তবু মনে হলো অনেক দূরে মাঠের পারাপার से একজন ছুটে আসছে। कुछ देर के बाद ঘোড়া और কাছে এলে রানী চিনতে পারলেন রাজা আসছেন।
তাহার বল্লের মাথায় একটি কিয়া ফুল উঁচা হয়ে আছে। রাজাও রানীকে প্রাসাদ শীর্ষে দেখতে পেয়েছিলেন। তিনি বল্লম শুদ্ধ হাত তুললেন। রানী আর আত্মসংবরণ করতে পারলেন না, দু হাত বাড়িয়ে সামনের দিকে ঝুঁকে পড়লেন। দাসীরা চিৎকার করে উঠল, কিন্তু রানীকে ধরতে পারল না। তিনি আলিসা পেরিয়ে একেবারে নিচে পড়ে গেলেন। অরুণাবতী! রাজা এসে দেখলেন রানী অরুণাবতীর মৃতদেহ প্রাসাদ মূলে পড়ে আছে। তিনি দু হাতে মৃতদেহ বুকে তুলে নিলেন। তারপর রানীকে চিতায় তুলে দিয়ে রাজা কিয়া ফুল দিয়ে চিতা সাজিয়ে দিলেন। চিতা জ্বলে উঠল। কিয়া ফুলের গন্ধমা চারিদিক ভরে গেল। রাজার প্রাসাদে প্রবেশ করলেন না। ঘোড়ায় চড়ে একলা শক সেনাপতির শিবিরে ফিরে গেলেন। তারপর শক জাতি এসে রাজ্য দখল করল। সেনাপতি রাজপুরী দখল করলেন। অনেক সাল কেটে গেল। रेगिस्तान इस राज्य को ग्रास করে নিল। দেশ জন শূন্য হলো। প্রাসাদ শূন্য পড়ে রইল। এইভাবে কত শতাব্দী কেটে গেছে তার ঠিকানা নেই। কিন্তু এখনো প্রাসাদের বাতাসে ফুলের গন্ধ ভেসে বেড়ায়। बहुत নিশুতি রাতে বিনার আওয়াজ শোনা যায়। যারা শুনেছে তারা বলে রাজার আর পুনর্জন্ম হয়নি, তার আত্মা यही প্রাসাদ মে আছে। রানীর জন্ম হয়েছে। তিনি 60-70 সাল के बाद দেহ ত্যাগ করে আসেন। রাজার সাথ মা তাহার মিলন হয়। তারপর আবার তিনি চলে যান। রাজা প্রতীক্ষা করে থাকেন। গল্প শেষ করিয়া রুক্মিণী তাড়াতাড়ি চলে গেল। তার এখনো অর্ধেক রান্না বাকি। সুবীর দেখল অরুণা আচ্ছন্ন অভিভূতের মতো বসে আছে। তারপরে অরুণা চমকে সুবীরের পানে চোখ তুলে মুখে ছদ্ম হাসি টেনে এনে বলে, আষাঢ়ে গল্প না? একেবারে আষাঢ়ে গল্প নাও হতে পারে, মূলে হয়তো একটু সত্যি আছে। অরুণা আর কিছু বলিল না। সে রাত্রে অরুণা খিদে নেই বলে শুতে চলে গেল। সুবীর যথাসময় আহারাদি শেষ করে শয়নকক্ষে গিয়ে দেখল অরুণা ঘুমিয়ে পড়েছে। সুবীর তাকে জাগালো না। অস্বচ্ছন্দ মন নিয়ে কিছুক্ষণ খাটের চারিপাশে পায়চারি করল, তারপর শুতে গেল। গভীর রাতে সুবীরের ঘুম ভাঙল। দূর থেকে যেন বিনা যন্ত্রের অস্ফুট মূর্ছনা আসছে। সুবীরের সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। ঘরে আলো নেই, মোমবাতিও নিভে গেছে। অন্ধকারে হাত বাড়িয়ে সুবীর পাশের দিকে অনুভব করল অরুণা পাশে নেই। বালিশের পাশে সুবীর একটা বৈদ্যুতিক টর্চ রাখে। সেটা জ্বালিয়ে দেখল বিছানা শূন্য। ঘরের চারিপাশে আলো ফেলে দেখল ঘরেও অরুণা নেই। দূরাগত বিনাধ্বনি দূরে ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। সুবীর স্নায়ু পেশি শক্ত করে কয়েক মিনিট অপেক্ষা করল, কিন্তু অরুণা আসলো না। দৃঢ়ভাবে নিজেকে সংযত করে সুবীর ঘরের বাইরে ছাদে এসে দাঁড়ায়। পশ্চিম আকাশে প্রায় পূর্ণাঙ্গ চাঁদ ঢলে পড়েছে। আকাশ এবং মরুভূমিতে চাঁদের কিরণ যেন উদ্বেলিত হয়ে পড়ছে।
কনকনে ঠান্ডা হাওয়া বরফের কাঁটার মতো সুবীরের গায়ে বেঁধল। বিশাল ছাদ চন্দ্রফেলিতে ঝিমঝিম করছে। সুবীর চারিদিকে দৃষ্টি ফিরিয়ে দেখল, কিন্তু অরুণাকে দেখতে পেল না। কোথায় গেল অরুণা? এই নির্জন পুরীতে গভীর রাতে একা একা কোথায় গেল? তবে কি নিচে গেছে? কেন নিশির ডাক? না 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 না, এসব কি অবিশ্বাস্য কথা সে ভাবতে থাকে। আজ সন্ধেবেলা যে গল্প তারা শুনেছে, এসবই তারই অনুরণন। অরুণা নিশ্চয়ই কাছেই কোথাও আছে। সে গলা চড়িয়ে ডাকল, অরুণা! সাড়া নেই। কেবল ঠান্ডা বাতাস তার কানের কাছে ফিসফিস কথা বলে চলে গেল। এতক্ষণ সুবীর নিজের মনকে দৃঢ় শাসনে রেখেছিল। এইবার তার সংযমের বাঁধন ছিঁড়ে গেল। সে ছুটে আলিশার কাছে এগিয়ে নিচে তাকিয়ে ভাবল, অরুণার ছাদ থেকে নিচে পড়ে যায়নি তো? তবে সে কোথায়? সুবীর কিছুক্ষণ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, তারপর আবার শোবার ঘরের দিকে ছুটল। অন্ধকার ঘরে প্রবেশ করেই সে থমকে দাঁড়িয়ে পড়ে। ঘরের মধ্যে কেয়া ফুলের গন্ধ ভরভর করছে। স্থানুর মতো দাঁড়িয়ে সুবীর ভাবল, কেয়া ফুলের গন্ধ তবে মিথ্যে নয়, রোগ বিকৃত মস্তিষ্কের কল্পনাও নয়। অতি প্রাকৃত যত দূর প্রাকৃত হতে পারে, কেয়া ফুলের গন্ধও তাই, বীণাধ্বনিও তাই। এক সূক্ষ্ম জগতের অলৌকিক পরিবেশের মধ্যে তারা বাস করিতেছে। সুবীর টর্চ জ্বালল। চমকে ওঠে সে। বিছানার একপাশে অরুণা শুয়ে আছে। তার বেশ বাস বিশ্বস্ত, চুল এলোমেলো। সে গভীর ক্লান্তির ঘুম ঘুমাচ্ছে। সুবীরের সন্দেহ হলো, তবে কি অরুণা সারাক্ষণ বিছানাতেই শুয়েছিল? কিন্তু তাই বা কি করে সম্ভব? পরদিন সকালে ঘুম ভাঙলে সুবীর অরুণাকে জিজ্ঞাসা করে, কাল রাত্রে কোথায় গিয়েছিলে? অরুণার চোখে সদ্য ঘুম ভাঙার জরিমা। সে কিছুক্ষণ চেয়ে থেকে উত্তর দেয়, কোথায়? যায়নি তো কোথাও। গিয়েছিলে। দুপুর রাতে ঘুম ভেঙে দেখি তুমি বিছানায় নেই। আমি কি জানি, মনে পড়ছে না। বাইরের ঘর থেকে চায়ের সরঞ্জামের ঠুংঠাং শব্দ ভেসে আসে। গিরধর প্রাতঃকালীন চা নিয়ে বাইরের ঘরের টেবিলের উপর রাখছে। রাতের তৃতীয় প্রহরে সুবীরের ঘুম ভাঙল আবার। এবার বীণাধ্বনি নয়, কেয়া ফুলের হিম গদগদ গন্ধ। সুবীরের ইন্দ্রিয়গুলি অতি মাত্রায় সজাগ হয়ে উঠল। খাটে অরুণা নেই, এমনকি সে যে বিছানায় শুয়েছিল তার চিহ্ন পর্যন্ত নেই। টর্চ হাতে নিয়ে সুবীর খাট থেকে নামল। পাশের ঘরও নিষ্প্রদীপ, সেখানে অরুণা নেই। সুবীর ছাদে গেল। আজও চাঁদ অস্ত যাইতেছে। পশ্চিম আকাশে আলোর বন্যা, কিন্তু অরুণা এখানে নেই। ছাদে কেয়া ফুলের গন্ধ কম। সুবীর ফিরে এসে সিঁড়ির মুখে দাঁড়ালো। এখন কেয়ার গন্ধ বেশি। মনে হয় নিচের তলা থেকে গন্ধটা আসছে। সুবীর ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে চলে। যে ঘরটাতে প্রত্নবস্তু রাখা ছিল, সেই ঘর থেকেই কেতকীর ফুলের তীব্র গন্ধটা আসছে। সুবীর টর্চ জ্বালল না। দরজার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। প্রকাণ্ড ঘর অন্ধকার।
কেবল দূরে ঘরের অন্য প্রান্তে মিটমিট করে একটি প্রদীপ জ্বলছে। প্রদীপের আলোয় ঘরের ইতস্তত বিন্যস্ত টেবিল প্রভৃতি আসবাবগুলি অস্পষ্টভাবে অনুভব করা যায়। সুবীর নিঃশব্দে ঘরের মধ্যে প্রবেশ করল। সন্তর্পণে টেবিলগুলি বাঁচিয়ে ওই আলোক বিন্দুর দিকে অগ্রসর হল। মাঝপথে এসে থমকে দাঁড়ায়। মৃদু বিগলিত হাসির শব্দ, যেন দুইটি প্রণয়ী বাসক সজ্জায় শুয়ে চুপি চুপি কথা বলছে। গভীর রসালুতার গদগদ হাসি হাসছে। দ্বীপের ক্ষীণ আলোকে কিন্তু মানুষ দেখা যাচ্ছে না। একটা অন্ধ আবেগ তার গলা চেপে ধরেছিল। সে আরো কয়েক পা অগ্রসর হয়ে দপ করে টর্চ জ্বালল। দেয়াল ঘেঁষে পাটি পাতা, তার ওপরে অরুণা একা শুয়ে আছে। টর্চের তীব্র আলোয় তার দেহের অলংকারগুলো ঝলমল করে উঠল। সে তড়িৎ বেগে উঠে বিস্ফারিত চোখে চেয়ে থাকে সুবীরের দিকে। অরুণা! শিকারের সাড়া পেয়ে ত্রস্ত হরিণী যেমন পালায়, অরুণাও তেমনি ছুটে পালালো। সুবীর দৈহিক এবং মানসিক জড়তা ঝেড়ে ফেলে দ্রুত ওপরে ছুটে যায়। শোবার ঘরে অরুণা খাটের ওপর উপুড় হয়ে শুয়েছিল। সুবীর পাশে গিয়ে দাঁড়ায়। অরুণা! কেন তুমি আমাকে কষ্ট দিচ্ছ? আমি তোমাকে কষ্ট দিচ্ছি? আমাকে ছেড়ে দাও, মুক্তি দাও। সুবীর খাটের পাশে বসলো। তারপর অরুণার হাত ধরে স্নেহার্দ স্বরে বলে, অরুণা চলো, আমরা এখান থেকে চলে যাই। এই অভিশপ্ত বাড়ি ছেড়ে দেশে ফিরে যাই। অরুণা সত্রাসে হাত ছাড়িয়ে নিয়ে বলে ওঠে, না না না, কোথাও যাব না। আমার রাজা আমার কাছে এসেছে এতদিন পর। না না না, আমি যাব না। হ্যাঁ যাবে, তোমাকে আমি জোর করে নিয়ে যাব। এ বাড়িতে আর নয়। না না না। অরুণা ধর্মর করে খাট থেকে তীর বেগে ছাদের দিকে অদৃশ্য হয়ে যায়। অরুণা! অরুণা! ডাকতে ডাকতে সুবীরও তার পিছনে ছোটে। চাঁদ অস্ত যাচ্ছে। আকাশে বাঁধ ভাঙা জ্যোৎস্নার প্লাবন। সুবীর দেখল অরুণা ছুটতে ছুটতে ছাদের পশ্চিম কিনারার দিকে যাচ্ছে। অরুণা! অরুণা দাঁড়াও, পাগলামি করো না। ছাদের আলিশার কাছে এসে অরুণা একবার পিছন দিকে চাইল। দেখল সুবীর ছুটে আসছে তারই দিকে। দেরি না করে অনৈসর্গিক চিৎকার করে অরুণা ছাদ থেকে ঝাঁপ দিল। অরুণা! সুবীর আলিশার ওপর ঝুঁকে পড়ে দেখল জ্যোৎস্নালোকে অরুণা 20 হাত নিচে বালির ওপর পড়ে আছে। সুবীর দীর্ঘ শিহরিত নিঃশ্বাস টেনে অন্ধির মতো সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। আলগা নরম বালির ওপর অরুণার দেহ বিস্ত্রস্তভাবে লুণ্ঠিত রয়েছে। সুবীর দেখল তার জ্ঞান নেই, কিন্তু প্রাণ আছে। তখন সুবীর নিজের অজ্ঞাতসারে অরুণা অরুণা বলে ডাকিতে ডাকিতে তাহাকে 2 বাহু দিয়া তুলিয়া রহিল। অসীম কষ্টে বালির বাঁধ পার হয়ে উপরে আসিল। অরুণার বালি ধূসর দেহ বিছানায় শুইয়ে দিল। অরুণার ঠোঁট দুটি একটু নড়ল। তারপর, সুবীর, আমাকে বাড়ি নিয়ে চলো। বাড়ি? হ্যাঁ, কলকাতায় আমাদের নিজের বাড়িতে ফিরে যাব।
বিহবল উল্লাস দমন করে সুবীর উত্তর দিল, কাল সকালেই আমরা কলকাতায় ফিরে যাব। তোমার কি এখনো বিজয় কেতুর কথা মনে পড়ছে? অরুণা অনেকক্ষণ চুপ করে থেকে শেষে কেবল বলল, আমি ভুলে যেতে চাই। সুবীর তার মুখখানা গাঢ়ভাবে নিজের বুকে চেপে ধরে আদর মেশা স্বরে উত্তর দেয়, আমি তোমাকে ভুলিয়ে দেব। এই জন্মে তুমি আমার, তুমি আমার অরুণা। তুমি অরুণাবতী না, তুমি আমার অরুণা। শেষ হলো আজকের নিবেদন প্রত্নকেতকী। কথক চিরাশ্রী ঘোষ, সুবীরের চরিত্রে পাঠ করেছেন সৌমাদিত্য রায়। অরুণা এবং অরুণাবতী চরিত্রে ছিলেন মনীষিতা। ডাক্তার ও সেনাপতি শুভম মিত্র। রুক্মিণী চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন প্রিয়াঙ্কা হোর। বিরাজ ও বিজয় চরিত্রে করেছেন রাহুল অধিকারী। আবহ নির্মাণ নীলাভ চ্যাটার্জি ও মধুরিমা ঘোষ। পোস্টার ডিজাইন পৌলমী চ্যাটার্জি। সম্পূর্ণ পরিচালনা ও পরিকল্পনা সম্রাট রায়। ধন্যবাদ সকল শ্রোতা বন্ধুদের। গল্প ভালো লাগলে পাশে থাকবেন আমাদের চ্যানেল বহ্নি পতঙ্গ। ফিরে আসব আগামী সপ্তাহে আবার কোনো ভিন্ন স্বাদের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।